নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি ঠিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। ফেব্রুয়ারি মাসের মধ্যেই ইডির মামলায় জামিন পাবেন পার্থ। এই মাসেই চার্জ গঠন, এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় তাকে জামিন দেয়া হয়েছে। আদালত জানিয়েছে 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারি তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। 1 ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায়, তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ। পার্থের বিরুদ্ধে সিবিআই এর মামলাটি এখনও রয়েছে। সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন। এখনও তাতে জামিন পাননি পার্থ। পার্থের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে গত 4 ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। ওই দিন পার্থের মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, তিনি যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন তবে এত সহজে জামিন পেতে পারবেন না। নিয়োগ মামলায় তিনি দামি সামনে রেখে দুর্নীতি করেছিলেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিল শীর্ষ আদালত। তবে শেষ পর্যন্ত শীর্ষ আদালত থেকে পার্থ জামিন পেলেন। জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ, এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন। পার্থের ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। তার আইনজীবী মুকুল রোহতগি আদালতে জানিয়েছিলেন, এই মামলায় গ্রেফতার হওয়া প্রায় সকলেই জামিন পেয়ে গিয়েছেন। তাঁর মক্কেলের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। এমনকি যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল জামিনে মুক্তি পেয়েছেন সেই অর্পিতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বিচারপতি মন্তব্য করেছিলেন, বাকিরা জামিন পেতেই পারেন, কারণ তারা কেউ মন্ত্রী ছিলেন না। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে কি জামিন দেওয়া সম্ভব? উনি যদি সত্যি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন এবং জামিন পেয়ে যান, সমাজকে আমরা কি বার্তা দেব? ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার দায় মন্ত্রী এড়াতে পারেন না বলেও মন্তব্য করেছিল শীর্ষ আদালত। পার্থ প্রসঙ্গে বিচারপতি আরও বলেছিলেন, মন্ত্রী হয়েই পার্থ নিশ্চয়ই নিজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতেন না। তাই হয়তো ডামি ব্যক্তিকে সামনে রেখেই তিনি দুর্নীতি করছেন। ওই পরিচিত বা ঘনিষ্ঠদের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। এই অবস্থায় ওকে জামিন দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘুষের টাকা না হলে ওভাবে এত টাকা কেউ বাড়িতে রাখেন? তদন্ত একটি জায়গায় আসুক, তারপর জামিন নিয়ে বিবেচনা করব। উল্লেখ্য, 2022 সালে পার্থর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে 50 কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেপ্তার করা হয়। সেই থেকেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূল চক্রী পার্থ। সম্প্রতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন। ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন পার্থ। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে গলফ গ্রিনের আবর্জনার স্তূপে মিলল মহিলার কাটা মুন্ডু। শুক্রবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেন এই নৃশংসতা, তদন্তে পুলিশ। সাত সকালে গলফ গ্রিনের আবর্জনা স্তূপ থেকে উদ্ধার মহিলার কাটা মুন্ডু। শুক্রবার সকালে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু কেন এই নৃশংসতা? দেহটি কার? বাকি দেহাংশ কি টুকরো করে ফেলে দেওয়া হয়েছে অন্য কোথাও? নেপথ্যে কে বা কারা, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও গলফ গ্রিন এলাকায় ওই ভ্যাটে আবর্জনা নিতে এসেছিলেন সাফাই কর্মীরা। সেই সময় তারা প্লাস্টিকের মধ্যে বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখেন। তাতে রক্ত দেখতে পাওয়ায় সন্দেহ হয় তাদের। ভালো করে দেখতেই বুঝতে পারেন পড়ে রয়েছে এক মহিলার কাটা মুন্ডু। এরপরই খবর দেওয়া হয় থানায়। কিন্তু ওই এলাকা রিজেন্ট পার্ক থানা এলাকার হওয়ায় গলফ গ্রিন থানার পুলিশ সেখানে আসেনি। এরপর খবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। কাটা মুন্ডুটি উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। গলফ গ্রিনের মতো ব্যস্ত এলাকায় কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের অনুমান, মহিলাকে খুনের পর শুধু মাথাই আলাদা করা হয়নি, টুকরো করা হয়েছে গোটা দেহ। সম্ভবত প্রমাণ লোপাটে দেহাংশ ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার আবর্জনা স্তূপে। সেই কারণেই সংলগ্ন এলাকার ভ্যাটে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেহ বস্তায় ভরে জলে ফেলে দেওয়ার আশঙ্কাও রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে ক্রমেই বাড়ছে ভারত বিদ্বেষ। এবার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। প্রত্যেক ছাত্রছাত্রীকে রাইফেল চালানোর জন্য সামরিক ট্রেনিং দেওয়া হবে বলেও হুঁশিয়ারি তার। শুধু ছাত্রই নয়, প্রত্যেক বাংলাদেশি নাগরিককেই সামরিক ট্রেনিং দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। ভারতের মাটিতে এসে যুদ্ধ করার হাস্যকর দাবি মেজর হাফিজউদ্দিন আহমেদের।
বাংলাদেশে একের পর এক নেতার মুখে ভারত বিরোধী স্লোগান চলছেই, আর এর মধ্যেই মৌলবাদী নেতাদের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয় না বলে কটাক্ষ তার। কট্টরপন্থীদের সঙ্গে ভিখারিরও তুলনা করলেন তিনি। উগ্রপন্থা বন্ধ হওয়া উচিত। যারা নেতা আছেন তারা ভাবা উচিত, বোঝা উচিত ভারতের শক্তি আছে, ম্যাশ করে দেবে বাংলাদেশকে। পাকিস্তানকে যদি নাকে খত দিতে পারে, 90,000 সৈন্যকে বন্দী করে আনতে পারে ভারতের সেনা, বাংলাদেশ তো নাস্তা আমাদের। আমরা তো ওই ওদের মতো লোকেদের সঙ্গে লড়তে পারি না। সিংহের সঙ্গে কুকুরের লড়াই কখনো হয় না, হাওয়ায় দেওয়াটাই যথেষ্ট। আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়, চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই সুতা। সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর প্রথম ভাষণ। কি বললেন প্রিয়াঙ্কা গান্ধী, শোনাবো। आगरा में मैं अरुण वाल्मीकि के घर गई। अरुण वाल्मीकि पुलिस स्टेशन में काम करता था, सफाई का काम करता था। आप सोच सकते हैं हमारी तरह उसका भी परिवार था। नई नई शादी हुई थी, 2-3 महीनों का बच्चा था। पुलिस स्टेशन में चोरी हो गई। चोरी का इल्जाम उस पर लगाया गया। उसके पूरे परिवार को उठाकर पुलिस स्टेशन में ले गए। आप हंस रहे हैं, लेकिन ये गंभीर बात है। गंभीर बात। शर्म करो, शर्म। अरुण वाल्मीकि को पीट पीट के मार डाला, उसकी बीवी को पीटा, उसके पिता के नाखून निकाले, उसके पूरे परिवार को पीटा गया। जब मैं उस जवान महिला से मिलने गई जो अभी अभी विधवा हुई थी, तो उसने मुझे कहा कि दीदी हमें सिर्फ एक चीज चाहिए, हमें न्याय चाहिए, और हम इस न्याय के लिए लड़ते रहेंगे चाहे कुछ भी हो जाए। ये हिम्मत उस महिला को हमारे संविधान ने दी। अध्यक्ष महोदय, हमारे देश के करोड़ों देशवासियों के संघर्ष में, अपने अधिकारों की पहचान में, इनकी कठिन से कठिन परिस्थितियों से लड़ने की अपार हिम्मत में और देश से न्याय की अपेक्षा में हमारे संविधान की ज्योत जल रही है। আগামী বৃহস্পতিবার এসএসসি মামলার শুনানি। নির্ধারিত হবে প্রায় 26,000 চাকুরিজীবীর ভবিষ্যৎ। বৃহস্পতিবার সকাল 10:30টায় সুপ্রিম কোর্টে হবে শুনানি। পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে কিনা তা নিয়ে হবে সওয়াল জবাব। বৈধ চাকরি শনাক্ত করা সম্ভব কিনা তা নিয়েও হবে সওয়াল জবাব, জানালেন প্রধান বিচারপতি। এভিডেন্স অ্যাক্টের 65B ধারা নিয়ে কোনো আলোচনা হবে না, এ নিয়ে কোনো জটিলতায় ঢোকার প্রয়োজন নেই, জানালেন প্রধান বিচারপতি। আমাদের রাজনৈতিক কোনো মন্তব্য নেই। যেটা সর্বোচ্চ আদালতে চলছে, সংশ্লিষ্ট বিভাগ, দফতর, সংস্থা তারা এটা বলতে পারবেন, এবং এটা যেহেতু সর্বোচ্চ আদালতে চলছে, এটা একটা বিচারাধীন প্রক্রিয়া, ফলে এর মধ্যে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব। গ্রেপ্তার আল্লু অর্জুন। পুষ্পা 2 এর প্রিমিয়ারে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় পদক্ষেপ পুলিশের। অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করল পুলিশ। গত 4 ডিসেম্বর হায়দ্রাবাদে পুষ্পা 2 সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। গত 4 নভেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা 2 এর প্রিমিয়ার ছিল। তেলেগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই মহিলার সন্তান। অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকেই মোতায়েন করা যায়নি। হায়দ্রাবাদ পুলিশ আগেই জানিয়েছিল সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তার নিরাপত্তা রক্ষীর দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 105-118 এক ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিকাতপল্লী থানায় এই মামলা রুজু করে পুলিশ। তদন্ত শুরু হয়। গোটা ঘটনা নেপথ্যে যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দ্রাবাদ পুলিশের ডিসি। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরেই বিবৃতি দিয়ে পুলিশ দাবি করে অর্জুন কখন কোথায় ছবির প্রিমিয়ারের জন্য যাবেন পুলিশকে সে বিষয়ে পর্যাপ্ত তথ্য দেয়নি তার টিম। প্রেক্ষাগৃহের তরফেও পুলিশকে কিছু জানানো হয়নি। 4 ডিসেম্বর রাত 9:30 নাগাদ আচমকা সন্ধ্যা থিয়েটারে পৌঁছে যান অর্জুন। ওই প্রেক্ষাগৃহের সামনে পুষ্পা 2 এর প্রিমিয়ার উপলক্ষে এমনিতেই ভিড় ছিল।
অভিনেতা স্বয়ং উপস্থিত হওয়ায় হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। অর্জুনকে এক ঝলক দেখার জন্য ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি ক্রমেই হাতের বাইরে চলে যায়। পুলিশ লাঠিচার্জ করেও তা সামাল দিতে পারেনি। ওই হুড়োহুড়িতে অসুস্থ হয়ে পড়েন ৩৫ বছরের এম রেবতী এবং তার ৯ বছরের পুত্র। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ওই কিশোরের অবস্থা এখনো আশঙ্কাজনক। অভিনেতা এই ঘটনার দায় এড়াতে পারেন না বলেই জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, আল্লু অর্জুন অভিনীত পুষ্পা দ্য রাইজ ছবি বক্স অফিসে ব্যাপক সফল হয়েছিল। কয়েকশো কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। সেই থেকেই ছবির সিকুয়েলের জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা। হাই নিউজ নেটওয়ার্ক। এবার ব্যারাকপুরের দিকে নজর রাখবো। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, তার গলাতেই শোনা গেল হুঁশিয়ারির সুর। ব্যারাকপুরের উন্নয়ন তথা ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালের উন্নয়নে যারা বাধা দিচ্ছে সেই সমস্ত ঠিকাদার সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করার হুঁশিয়ারি দিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতালে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন বিধায়ক তহবিল থেকে প্রায় ২.৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। টাকা দেওয়ার পরও হচ্ছে না হাসপাতালের উন্নয়নের কাজ। শুক্রবার বিধায়ক হাসপাতালে যান, খতিয়ে দেখেন হাসপাতালের সংস্কারের কাজ। সময় মতো উন্নয়নের কাজ না হওয়ায় ক্ষুব্ধ বিধায়ক। আমি চেষ্টা করছি বিএন বোসটা কি করে আরো ইমপ্রুভ করা যায়। অ্যাকচুয়ালি অনেক বলে কয়ে এবং সবাই বুঝতে পেরেছে যে বিএন বোসের সত্যি সত্যি ডেভেলপমেন্টের দরকার আছে। স্যার যেটা বললেন, অবভিয়াসলি যে সিএমও স্যার বললেন যে জায়গার এখানে অভাব, সেটা আমরা বুঝতে পারছি। যদি জায়গা থাকতো তাহলে হয়তো আরো অনেক বেটার কাজ হতো। আর মেনলি যেটা অনেকদিন ধরে যে কাজটা চলছে, এখানে রিনোভেশনের কাজ চলছে, ফ্লোরিং অ্যান্ড তোমার সমস্ত কিছু যা রয়েছে আর কি, সেই কাজটা ভীষণ স্লো হচ্ছে। সেটা নিয়ে আমি একটু স্যারের সঙ্গে কথা বললাম। আমি এর আগে নিগম স্যারের সঙ্গে কথা বলেছি এটা নিয়ে। তো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যারা কাজটা পেয়েছে তাদের প্রবলেম। যারা কাজটা করছে তারা ভীষণ স্লো গতিতে এগোচ্ছে এবং দোষারোপ করছে যে ফ্লোরগুলো ভীষণ অকুপাই রয়েছে, তার জন্য করতে পারছি না। এটা বাজে কথা। যদি আমি করতে চাই তাহলে আমি খুব ফাস্ট করতে পারবো। তো আমরা একটা টাইম লাইন ঠিক করলাম যে কত তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হতে পারে। কারণ এখানকার যারা গরিব মানুষ এবং প্রচুর মানুষজন আসে যারা খুব বিপদে পড়ে আসেন, এবং একটা ফ্লোর যেহেতু রেডি হয়েছে সেই ফ্লোরটা দেখে সবাই খুশি। এখানে বাথরুমের অবস্থা খুব খারাপ ছিল আগে। তো সেইগুলো দেখে অনেকে ভাবছে এটা নার্সিংহোমের মতো লাগছে। মানে এখানকার গরিব মানুষজন যখন এই বিএন বোসের উপর ডিপেন্ড করে অনেকটা। তো আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষের পরিষেবাটা আরো বেটার করা আর কি। তো যারা কাজের দায়িত্ব পেয়েছে, কন্ট্রাক্টর হোক, যারা পিডব্লিউডির লোকজন যারা রয়েছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে ইমিডিয়েটলি কাজটা শেষ। 18 বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন ডি গুকেশ। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। মাত্র 18 বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ। চেন্নাইয়ের এই দাবাড়ু বৃহস্পতিবার চীনের ডিং লিরেনকে হারিয়ে দিলেন। 14 নম্বর ম্যাচে গুকেশ জিততেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন তিনি। 13তম ম্যাচ শেষে দুজনের পয়েন্ট ছিল সমান। শেষ ম্যাচ জিততেই সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হন গুকেশ। সিঙ্গাপুরে বিশ্ব চ্যাম্পিয়নের তকমার সঙ্গে আর্থিক পুরস্কারও পেলেন গুকেশ। কত টাকা জিতলেন তিনি? বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য $25 লক্ষ। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যেকটি ক্লাসিক্যাল ম্যাচ জেতার জন্য পাওয়া যায় $2 লক্ষ করে, ভারতীয় মুদ্রায় যা প্রায় $1,69 লক্ষ। গুকেশ মোট 3টি ম্যাচ জিতেছেন, ফলে তিনি $6 লক্ষ অর্থাৎ প্রায় $5,07 লক্ষ জিতে নিয়েছেন। অন্যদিকে 2টি ম্যাচ জেতেন লিরেন, ফলে তিনি পান $3,38 লক্ষ। মোট পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী $10 লক্ষ জিতে নেন। বাকি $15 লক্ষ তাদের দুজনের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে গুকেশের মোট প্রাপ্তি $13.5 লক্ষ, ভারতীয় মুদ্রায় যা প্রায় $11,45 লক্ষ। বৃহস্পতিবার নিজের জয়ের পর চোখের জল ধরে রাখতে পারলেন না গুকেশ। কেঁদে ফেলেন তিনি। তবে ভারতীয় দাবাড়ু ডি গুকেশের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। উঠতে শুরু করেছে প্রশ্ন। রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভের অভিযোগ, ডিং লিরেন ইচ্ছাকৃতভাবে ম্যাচটি হেরেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যাচ সকলকে অবাক করে দিয়েছে। চীনের দাবাড়ু যেভাবে হেরেছেন তা নাকি সন্দেহজনক।
এটা নিয়েই ফিডের তদন্ত করা উচিত। হাই নিউজ নেটওয়ার্ক। শরীর খারাপে তিনি আমার খেয়াল রেখেছেন, দুর্বলতায় রশ্মিকার জন্য কি করেছিলেন সালমান? সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন রশ্মিকা মান্দানা। দুজনের বয়সের ফারাক 31 বছর, তাই জুটি বাঁধার খবর ছড়িয়ে পড়তেই কটাক্ষ ধেয়ে এসেছিল। তবে সেসবের তোয়াক্কা করেননি সালমান বা রশ্মিকা। জোর কদমে সিকান্দার ছবির শুটিং করছেন তারা। এবার ছবির নায়ককে নিয়ে মুখ খুললেন নায়িকা। ছবিতে নিজের চরিত্রের বিষয়ে এখনই প্রকাশ্যে আনতে চান না, তবে সালমানের সঙ্গে কাজ করে মুগ্ধ তিনি। ভাইজানের প্রশংসায় তাই পঞ্চমুখ রশ্মিকা। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তাই অভিনেত্রী বলেছেন, ওর সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতন। অসাধারণ মানুষ, বলা ভালো একেবারে মাটির মানুষ। শুটিংয়ের সময় আমার শরীর ভালো ছিল না। যে মুহূর্তে তিনি এটা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ করতেন এসে। কলাকুশলীদের বলতেন আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম জল সব দেওয়া হয়। সালমানের ভূয়সী প্রশংসা করতে গিয়ে রশ্মিকার মন্তব্য, তিনি সত্যি খেয়াল রাখতে জানেন। ওর ব্যবহারেই নিজেকে বিশেষ মনে হবে। দেশের সবচেয়ে বড় তারকাদের মধ্যে তিনি অন্যতম একজন, তবুও কত বিনয়ী মাটির মানুষ সালমান। সব মিলিয়ে সিকান্দারের কাজ করার অভিজ্ঞতা ইতিবাচক অভিনেত্রীর। রশ্মিকার কথায়, সিকান্দার নিয়ে আমি সত্যিই উত্তেজিত। এ ছবি আমার কাছে খুবই বিশেষ। কবে আমার অনুরাগীরা এই ছবি দেখবেন সেই অপেক্ষায় আছে আমি। মুম্বাই ও হায়দ্রাবাদের বিভিন্ন জায়গায় সিকান্দারের শুটিং হয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে রশ্মিকার বহু প্রতীক্ষিত ছবি পুষ্পা 2 দ্য রুল। এছাড়াও আয়ুষ্মান খুরানার বিপরীতে থামা ছবির কাজও শুরু করেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।